সেই বছর চারিদিকে বৃষ্টির উপদ্রব। দিনরাত অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। ক্ষেত খাল ভরে গেছে জলে, আর দিনরাত শোনা যায় ঝিঁঝি পোকার শব্দ আর ব্যাঙের আওয়াজ। একটানা বৃষ্টির জন্য শীতটাও পড়েছে বেশ জমিয়ে। রাতে কাঁথা লেপ ঢাকা না নিলে আর রক্ষে নেই। তারই মধ্যে সময় চলে এলো টুসু পরবের। ছোট্ট গোপালের মামাবাড়ি শ্যামপুর গ্রামে। গ্রামটা তাল আর বাঁশ গাছ ঘেরা প্রত্যন্ত একটি গ্রাম। রাস্তাঘাটও খুব ভালো নয়, তবু শ্যামপুর গ্রামে এই টুসু পরবের সময় বেশ জাঁকজমক হয়। আর প্রত্যেক বছর এই সময় গোপাল তার বাবা আর মায়ের সাথে পাড়ি দেয় মামাবাড়ির উদ্দেশ্যে। সেই বছরও তার অন্যথা হলো না। সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু এমন জোরে বৃষ্টি শুরু হলো যে ঘর থেকে আর বেরোনোই গেল না। বিকেলের দিকে একটু বৃষ্টি কম হতেই গোপালের বাবা রাধু তাদের গরু গাড়িটাকে নিয়ে এলেন। বর্ষা থেকে বাঁচার জন্য রাধু গাড়িটাকে বেশ কায়দা করে বানিয়েছেন। গাড়ির ওপরটা চট আর তালপাতা বেঁধে ভালো করে ঢাকা দেওয়া, যাতে ভেতরে জল না ঢোকে। গোপালের মা কিছু লেপ আর কাঁথা রেখে দিলেন গাড়ির ভেতর, আর বাবা আরেকটা হ্যারিকেন ঝোলালেন গাড়ির নিচে। আস্তে আস্তে গরু গাড়ি রওনা দিল শ্যামপুরের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই আবার শুরু হলো বৃষ্টি। গাড়ির ছাদে যেন কেউ অগণিত ছোট ছোট পাথর ছুটছে। মা, বাইরে কি অনেক বৃষ্টি হচ্ছে? হ্যাঁ রে। তাহলে গরুগুলোকে বাবা গাড়ির ভেতর আনছে না কেন? ওরা তো ভিজে যাচ্ছে, ওদের ঠান্ডা লেগে যাবে না? দূর বোকা, গরুদের কি গাড়ির ভেতরে আনা যায়? আস্তে আস্তে গরু দুটো গাড়িটাকে টেনে চলল শ্যামপুরের দিকে। কিছুক্ষণ পর বৃষ্টি ছেড়ে গেল আর নেমে এলো অন্ধকার। কিন্তু জঙ্গলের ভেতর ঢুকতেই গরুগুলো হঠাৎ দাঁড়িয়ে পড়ল। এক অদ্ভুত শব্দ করতে করতে তারা যেন বিচলিত হয়ে উঠল। কি হলো? গরুগুলো ওরকম করছে কেন? ওদের ঠান্ডা লেগে গেছে, তাই হাঁটছে। তোমাদের বলেছিলাম না, ওদের ভিতরে নিয়ে এসো। দাঁড়াও, আমি দেখে আসছি। রাধু হ্যারিকেনটা নিয়ে নিচে নামলেন, কিন্তু যা দেখলেন তাতে ওনার চোখ কপালে উঠল। গরুর গাড়ির থেকে কিছুটা দূরে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত নীলচে সবুজ আলো। আলোটা একবার হঠাৎ সামনে এগিয়ে এলো, কিন্তু পরক্ষণেই আবার পিছিয়ে গেল কিছুটা, যেন তাকে অনুসরণ করার আহ্বান জানাচ্ছে। সেই শীতের মধ্যেও রাধু ঘেমে উঠলেন। গোপাল আর তার মা গরুর গাড়ির ভেতরে থাকাতে তখনও বুঝতে পারেনি বাইরে কি হচ্ছে। হঠাৎ মা ডেকে উঠলেন, কি গো, কি করছো বাইরে? কিছু দেখতে পেলে? মায়ের কণ্ঠ শুনে হঠাৎ সেই নীলচে সবুজ আলো থেকে ভেসে এলো এক অদ্ভুত গোঙানির আওয়াজ। আর আস্তে আস্তে সেটা মিলিয়ে গেল অন্ধকার জঙ্গলে। সেই গোঙানির মধ্যে যেন খুব ধীরে ভেসে এলো এক নাম, রাধা, ও রাধা। যেন কেউ ডাকছে। রাধু আর দেরি করলেন না, তাড়াতাড়ি গরু হাঁকিয়ে গাড়ি ছুটিয়ে দিলেন শ্যামপুরের দিকে, কিন্তু কাউকে কিচ্ছু বললেন না। তারা গোপালের মামাবাড়ি যখন পৌঁছলো তখন রাত 9টা। গোপাল দৌড়ে গিয়ে দিদাকে জড়িয়ে ধরল। দাদু ভাই, চলো,
মিষ্টি খাবে। দিদা, ডিম মিষ্টি এনেছো? হ্যাঁ দাদু ভাই, আমি সব মিষ্টি আনিয়ে রেখেছি। আচ্ছা, পুজোটা কোথায়? পুচু গোপালের মামার ছেলে, তার থেকে 2 বছর বড়, কিন্তু তাদের খুব ভাব। আমি এখানে ভাই, কাল জোনাকি দেখতে যাবি? হ্যাঁ, যাবো যাবো। বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছে, কিন্তু সবারই মন উৎফুল্ল। কাল তো টুসু পরব, নদীর ধারে সবাই তাদের টুসু সাজিয়ে নিয়ে আসবে। কাল মেলা বসবে, শুধু এই অসময়ের বৃষ্টিটা থামলে হয়। খাওয়া দাওয়া সেরে মেঝেতে পেতে দেওয়া হলো বড় তোষক, আর তৈরি করা হলো ঢালা বিছানা। গোপালের মা, মাসি, পুচুদা আর গোপাল সবাই গল্প করে শুয়ে পড়ল একসাথে। গোপাল আহ্লাদে চেঁচিয়ে উঠল, কি মজা! আমরা সবাই একসাথে শোবো। হ্যাঁ, এবার শুয়ে পড়। সকালে টুসু পুজো দেখতে যাবি না? হ্যাঁ, যাবো যাবো। কিছুক্ষণ গল্প করে সবাই ঢলে পড়ল ঘুমের ঘোরে। কিন্তু গোপালের বাবা রাধুর মনের চিন্তাটা যেন কোনোভাবেই যাচ্ছে না। তিনি শুয়েছেন ভেতরের ঘরে, কিন্তু রয়ে রয়ে তার মনে পড়ছে কমলের কথা। কমল এই গ্রামেরই ছেলে ছিল, রাধুর বন্ধু। শ্যামপুরে এলেই রাধু আর কমল একসাথে মাছ ধরতে যেত। কিন্তু আগের বছর রাতে নদীতে মাছ ধরতে গিয়েই পা হড়কে জলে পড়ে ডুবে যায় কমল। ভাই বাঁচা ভাই, আপ্রাণ চেষ্টা করেও রাধু তাকে বাঁচাতে পারেনি। সেই অপরাধ বোধটা তাকে অনেকদিন চেপে রেখেছিল। তারপর গোটা বছর পেরিয়ে গেছে। কমলের কথা রাধু অনেকটা ভুলেও গেছিল, কিন্তু আজ আসার সময় জঙ্গলে এসে শুনেছিল এক ডাক, রাধা। অত্যন্ত পরিচিত এক স্বরে, কমলের স্বরে। রাধা নামে তাকে শুধু কমল ডাকত। তাহলে কি সে ফিরে এসেছে? সে কি তাকে কোথাও নিয়ে যেতে চাইছিল? ভাবতে ভাবতে রাধুর চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে এলো ঘুমে। সকালে সবার ঘুম ভাঙল প্রভাতী কীর্তন শুনে। সারা রাত বৃষ্টি হয়ে সকালে মেঘ সরে গেছে, আর আকাশে উঠে এসেছে সূর্য। সকাল সকাল পুকুরে স্নান করে সবাই গেল টুসু পরব দেখতে। নদীর ধারে মেলা বসেছে, সবাই খুব মজা করলো মেলায়। কিন্তু দুপুর হতেই আবার ধেয়ে এলো বৃষ্টি। মন খারাপ করে সবাই ফিরে এলো বাড়িতে। বিকেলে বৃষ্টি থামতেই পুচু চুপি চুপি গোপালকে নিয়ে গেল তালদিঘির কাছে জোনাকি দেখাতে। তালদিঘির চারদিকে বড় বড় তাল আর বাঁশ গাছ। অন্ধকার হতেই তালদিঘির চারপাশ ভরে যায় জোনাকির আলোয়। সে এক অপূর্ব দৃশ্য। কিন্তু তালদিঘি পৌঁছতে পেরোতে হয় মাঠ আর কিছু ক্ষেত। পুচু আর গোপাল হ্যারিকেন নিয়ে হাঁটছিল মাঠের দিকে। চারপাশে ছায়া আর কুয়াশা। খেতে পৌঁছে ওরা দেখল কলকল করে জল বয়ে যাচ্ছে আলের ফাঁক দিয়ে। তাতে কিছু ছোট মাছও দেখা যাচ্ছে। গোপাল খুশি হয়ে বলল, এই পুতুদা, দেখ কত মাছ! হ্যাঁ, বাবা খুঁটি পেতেছেন। কাল সকালে দেখবি কত মাছ। এই পুতুদা, এই দেখ কতগুলো ফটকা মাছ আমার কাছে এসেছে। বলেই সে মাছ ধরতে গেল, কিন্তু মাছটা পিছলে পড়ে গেল জলে, আর সঙ্গে সঙ্গে ঢুকে গেল ক্ষেতের মধ্যে। ওগুলো কই মাছ রে? ওরা মাঝে মাঝে
ডাঙায় চলে। বোটকা মাছগুলোর পা দেখলাম না তো। ওরা কি আমাদের সাথে রাস্তায় হাঁটতো? চল তাড়াতাড়ি যাই। তারা জোর কদমে পা চালালো। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল তালদিঘির পাড়ে। মেঘ কেটে গিয়ে আকাশে চাঁদ উঠেছে, আর চারিদিক ভরে উঠেছে রূপলি আলোয়। দিঘির চারিদিকে অসংখ্য জোনাকি, যেন মনে হচ্ছে তারার হাট নেমে এসেছে ওখানে। গোপাল খুশি হয়ে চেঁচিয়ে উঠল। কত জোনাকি! তখনই একটা জোনাকি এসে বসে পড়ল তার হাতে। এটাকে বাড়ি নিয়ে যাব। হঠাৎ এক গোঙানির শব্দে তারা চমকে গেল। দিঘির উল্টো পাড়ে চোখ যেতেই তারা অবাক হয়ে দেখল একটা নীলচে সবুজ আলো ভেসে রয়েছে হাওয়ায়। আলোটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে, একবার সামনে আসছে আর পরক্ষণেই চলে যাচ্ছে দূরে। গোপাল চোখ বড় বড় করে বলল, এই কচুদা, দেখ কত বড় নীল জোনাকি। পুচু তখনও অবাক হয়ে দেখছে আলোটাকে। না ভাই, ওটা অন্য কিছু। চল আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কত সুন্দর জোনাকিটা। চল তরি। বলেই সে এগোলো আলোটার দিকে। পুচু পেছন থেকে বারণ করে যাচ্ছে। না ভাই, যাস না। গোপালের এগোতেই আলোটা এগিয়ে চলল মাঠে, নদীর দিকে। পেছন পেছন চলল গোপাল। ভয়ে কিছু না বুঝতে পেরে পুচু দৌড় দিল বাড়ির দিকে। বাড়িতে পুচুর কথা শুনে সবাই আঁতকে উঠলেন। ভীষণ বকা খেয়ে পুচু বাড়ির ভেতরে গিয়ে কাঁদতে শুরু করলো। আর গোপালের মামা আর রাধু দৌড়লেন তালদিঘির দিকে। তখন রাত ৮টা। চারিদিকে অন্ধকার। মাঠ, ক্ষেত, আল পেরিয়ে যখন গোপালের মামা আর রাধু তালদিঘিতে পৌঁছলেন, তখন ওখানে নিস্তব্ধতা। শুধু হাওয়াতে তাল গাছের পাতা নড়ার শব্দ, আর চারিদিকে ছড়িয়ে রয়েছে জোনাকির আলো। কিন্তু গোপাল কোথায়? ওখানে তো কেউ নেই। মাথায় হাত দিয়ে রাধু বসে পড়লেন মাটিতে। কিন্তু তখনই আবার কানে এলো সেই গোঙানির আওয়াজ, আর তার মধ্যে ধীরে ভেসে আসছে সেই চেনা স্বর আর ডাক। রাধা, ও রাধা। অবাক হয়ে দুজনে তাকালেন আওয়াজটার দিকে। সামনে দেখলেন সেই নীলচে সবুজ আলোটা। আলোটা হাওয়ায় ভাসছে আর চারিদিকে উড়ে বেড়াচ্ছে। একবার আসছে সামনে আর পরক্ষণেই চলে যাচ্ছে দূরে। আবার সেই হালকা ডাক, আমার সাথে আয় রাধা। সেই ডাক শুনে আর রাধু থাকতে পারল না। হাঁটা দিল আলোটার পেছনে। গোপালের মামা ডেকে উঠলেন, জামাই বাবু, ওটা আলেয়া, ওটার পেছনে যাবেন না। না, আমাকে যেতেই হবে। এই ডাক আমার এই জন্য। শতবার বোঝানোর পরও রাধু মানল না, আর যেন একটা ঘোরে আলোটার পেছন পেছন এগিয়ে চলল। মাঠের মধ্যে, নদীর দিকে। কিছু না বুঝতে পেরে গোপালের মামা দৌড়লেন গ্রামের দিকে লোক ডাকতে। আলোটাকে অনুসরণ করে রাধু এসে পৌঁছলেন নদীর পাশে একটা পুরনো জীর্ণ চাল ভাঙা কুঁড়ে ঘরে। এই ঘরে আগে নদী থেকে মাছ ধরে রাখা হতো। কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে সে দেখল
গোপাল শুয়ে আছে নিশ্চিন্ত ভাবে। রাধুর মনটা আহ্লাদে ভরে গেল। সে গোপালকে তুলতে যাবে, ঠিক তখনই আবার ভেসে এলো সেই একই স্বর। রাধা, আমি কমল রে। রাধু দেখলেন কুঁড়ে ঘরের ভেতরে সেই নীলচে সবুজ আলোটা ভাসছে হাওয়ায়। আবার স্বরটা ভেসে এলো। তোর সাথে দেখা করার খুব দরকার ছিল, আমি শান্তি পাচ্ছি না ভাই। রাধু তখন মূক দর্শক। বিস্ময়ে চোখ যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। সেই অপার্থিব স্বরটা আবার ভেসে উঠল। তোর ছেলের কোনো ক্ষতি হতে দেব না ভাই, তুই চিন্তা করিস না। শুধু আমার একটা কাজ করে দে। তোকে ছাড়া যে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। এবার রাধুর মুখ থেকে স্বর ফুটল, আর তার অজান্তেই চোখ থেকে ঝরঝর করে বয়ে চলল জল। সে বলল, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি সেদিন তোকে বাঁচাতে পারলাম না। ওতে তোর দোষ নেই ভাই, ওটা ভবিতব্য। তবে এখন আমার কাজটা করে দে। কি কাজ ভাই? আমি নিশ্চয়ই করব। চুরির ভয় আমি কিছু টাকা শ্যামপুরের জঙ্গলের ওই পুরনো বট গাছের কোটরে লুকিয়ে রেখেছিলাম। তুই ওই টাকাটা তুলে আমার মাকে দিয়ে দিস ভাই। আমি তো আর তার কাছে নেই। যদি টাকাতে তার বাকি জীবনটা একটু ভালোভাবে কাটে, আমি শুধু এইটুকুই চাই। তুই চিন্তা করিস না ভাই, কাকিমার দায়িত্ব আমার। কথাটা শুনে সেই নীলচে সবুজ আলোতে যেন ভেসে উঠল সেই অভাগা কমলের চেহারাটা। এবার আমি শান্তিতে যেতে পারবো। বিদায় ভাই। আলোটা কিছুক্ষণ সামনে ভেসে রইল, আর তারপর গায়েব হয়ে গেল অন্ধকারে চিরদিনের জন্য। রাধু তখনও কেঁদে চলেছে। হঠাৎ পাশ থেকে গোপালের আওয়াজ এলো, বাবা, তুমি কাঁদছো কেন? রাধু গোপালকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। যখন রাধু গোপালকে সঙ্গে নিয়ে তালদিঘির কাছে পৌঁছলো, তখন গ্রামের অনেকেই ওখানে জমা হয়েছে। রাধু আর গোপালকে অক্ষত অবস্থায় পেয়ে সবাই যেন ধরে প্রাণ ফিরে পেল। এক সপ্তাহ পর গোপালরা ফিরে গেল তাদের গ্রামে। কিন্তু তার আগে রাধু জঙ্গল থেকে টাকা তুলে কমলের মায়ের হাতে তুলে দিল। তারপর প্রত্যেক মাসে রাধু একবার শ্যামপুরে আসে কমলের মাকে দেখতে, তার হারিয়ে যাওয়া বন্ধুকে দেওয়া তার শেষ কথা রাখতে।